হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। রিসেন্টলি আপনারা জেনে থাকবেন যে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে একটা হিস্টোরিক ডিফেন্স ডিল সাইন করা হয়েছে, আর এই ডিফেন্স ডিল সাইন করা হয়েছে কুয়ালা লুম্পুর, মালয়েশিয়াতে। আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন বর্তমানে আসিয়ান দেশগুলির বৈঠক চলছে এবং এটা হোস্ট করছে মালয়েশিয়া। এই আসিয়ান শব্দের অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশনস। ভারতের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং ইউএসের যে সেক্রেটারি অফ ওয়ার, যে সেক্রেটারি অফ ডিফেন্স ছিল তার নাম ডোনাল্ড ট্রাম্প পরিবর্তন করে এখন সেক্রেটারি অফ ওয়ার করেছে। তো সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেট এবং ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এই দুজনের মধ্যে 10 বছরের ডিফেন্স ডিল সাইন করা হয়েছে। এই ডিফেন্স ডিল যে নতুন সাইন করা হয়েছে তা কিন্তু না, সর্বপ্রথম সাইন করা হয়েছিল 2005 সালে, যখন ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর 2015 সালে, আর এখন 2025 সালে। 2025 সাল থেকে 2035 সাল পর্যন্ত এই ডিলের বৈধতা থাকবে। আপনারা অনেকে ভাববেন ট্রাম্পের ভারতের উপরে ট্যারিফ চাপানো 50%। তাছাড়া ভারত এবং ইউএসের সম্পর্ক এখন অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে। এর মধ্যে কি ইউএসের সঙ্গে ভারতের ডিফেন্স ডিল করা উচিত হয়েছে? কিংবা এই ডিফেন্স ডিল ভারত ইউএসএই বা কেন, অন্য কোনো দেশের সঙ্গে কেন সাইন করলো না? সবই আলোচনা করব ডিটেলসে। যদি ভালো লাগে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন। দেখুন, আমরা ইউএসের প্রতি এতটাই নির্ভরশীল বর্তমানে, আমরা বিলিয়ন ডলার্সের অস্ত্রশস্ত্র ইউএস থেকে অলরেডি কিনে ফেলেছি। এখন সেগুলো তো আর আমরা বাদ দিয়ে দিতে পারি না। সেগুলোর মেনটেন্যান্সের জন্য আমাদের ইউএসের প্রতি নির্ভরশীল থাকতেই হয়। ইউএসের কি অস্ত্রশস্ত্র আমরা ব্যবহার করি, এক্সাম্পল হিসাবে বলতে হয় আমাদের যে তেজস ফাইটার জেট, তার যে ইঞ্জিন ব্যবহার করি সেটা ইউএস মেড। জেনারেল ইলেকট্রিকের 404 এবং আপডেটেড ইঞ্জিনটা হচ্ছে 414। অর্থাৎ ফাইটার জেটের যে মেইন কম্পোনেন্ট সেটা হচ্ছে তার ইঞ্জিন, আর সেটাই আমরা ইউএস থেকে ইম্পোর্ট করি। এছাড়া অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, সাবমেরিন বিধ্বংসী যে হেলিকপ্টার ব্যবহার করি তার নাম রোমিও হেলিকপ্টার। সাবমেরিন বিধ্বংসী একটা এয়ারক্রাফটও আমরা ব্যবহার করি ইউএস মেড, তার নাম P-81। তাছাড়া আমরা যদি লজিস্টিক সাপ্লাইয়ের কথা বলি, চিনুক হেলিকপ্টার ব্যবহার করি আমরা, এবং আমরা C-17 গ্লোবমাস্টার যে এয়ারক্রাফট, হেভি এয়ারক্রাফট, সেটাও কিন্তু আমরা ব্যবহার করি ইউএস মেড। তাছাড়া C-130J সুপার হারকুলাসও আমরা ইউএস মেড ব্যবহার করি। রাতারাতি এইসব এয়ারক্রাফট, এইসব অস্ত্রশস্ত্র আমরা বাদ দিয়ে অন্য কোনো দেশের উপর আমরা নির্ভর করতে পারি না। দেখুন, ইউএসের সঙ্গে এই ডিল সাইন করার পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই আমাদের আছে। পজিটিভ সাইডের কথা যদি বলা হয়, তাহলে এক তো আমরা মডার্ন ওয়েপন পাবো। আমরা ভালো করেই জানি ইউএসের মতো অত ভালো কোয়ালিটির অস্ত্র কোনো দেশ তৈরি করতে পারে না। তুলনামূলক অন্য দেশের থেকে দাম বেশি হয়, কিন্তু তবুও ইউএসের অস্ত্রশস্ত্রের কোয়ালিটি ভালো আমরা যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি। 2 নম্বর পজিটিভ সাইড হচ্ছে জয়েন্ট প্রোডাকশন। ইউএসের সঙ্গে ভারত জয়েন্ট প্রোডাকশনে অস্ত্র তৈরি করতে পারবে। শুধু তাই না, এবং এগুলো তৈরি করা হবে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের দ্বারা, অর্থাৎ এগুলো ভারতেই তৈরি করা হবে। 3 নম্বর পজিটিভ সাইড, সেটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখুন, রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু যখন চায়নার সঙ্গে যুদ্ধ লাগবে কিংবা চায়নার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, রাশিয়া কিন্তু আমাদের তেমন কোনো সাহায্য করবে না, কারণ রাশিয়া অনেক বেশি চায়নার উপর নির্ভরশীল। তাই এক্ষেত্রে আমাদের দুর্ভাগ্যবশত আমাদের ইউএসের প্রতি নির্ভরশীল থাকতে হবে। তো 3 নম্বর যেটা আমি বলবো, ইন্দো প্যাসিফিক রিজনে চায়নাকে কাউন্টার করতে গেলে অবশ্যই আমাদের ইউএসের প্রতি নির্ভরশীল থাকতে হয়, কারণ একমাত্র ইউএসএই ভারতের সাহায্য করবে এগেইনস্ট চায়না। রাশিয়া কিন্তু সেটা করতে আসবে না, এটা আমাদের মনে রাখার দরকার। ইউএসএ যদি তাদের অস্ত্রশস্ত্র ভারতকে না দেয়, তাহলে ভারত কিন্তু কোনোভাবেই চায়নার মোকাবেলা করতে পারবে না। এটা একটা বাস্তব কথা, এবং এটা আমাদের বুঝে তারপরে এগোতে হবে। রাশিয়া বর্তমানে চায়নার প্রতি এতটাই নির্ভরশীল, বর্তমানে রাশিয়া চাইনিজ কারেন্সি ব্যবহার করে তাদের ব্যবসা করতে, কারণ ইউএসএ তো তাদের উপর স্যাংশন চাপিয়েছে, যার ফলে তারা ডলার দিয়ে কোনো জায়গায় ব্যবসা করতে পারবে না। তার জন্য তারা চাইনিজ কারেন্সির উপরে নির্ভরশীল। শুধু চাইনিজ কারেন্সি না, বিভিন্ন দিক থেকে তারা চায়নার উপর নির্ভরশীল, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি। কারণ ওয়েস্টার্ন যে ব্র্যান্ডগুলো, সেগুলো তো তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে চলে গেছে রাশিয়া থেকে। আর চায়নাকে যদি কাউন্টার করতেই হয়, তো ইউএসএ আমাদের খুবই প্রয়োজনীয়। তবে ডোনাল্ড ট্রাম্পের কিছু পলিসি যেগুলো অ্যান্টি ইন্ডিয়া,
ইন্ডিয়ার উপর তারা ট্যারিফ চাপিয়েছে, বিভিন্ন রকমের অ্যান্টি ইন্ডিয়া স্টেপ তিনি নিয়েছেন। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই ডোনাল্ড ট্রাম্প ইউএসএ না, আর ইউএসএ ডোনাল্ড ট্রাম্প না। আর কয়েক বছর পরে তিনি ইউএসের প্রেসিডেন্ট থাকবেন না, তখন অন্য কেউ প্রেসিডেন্ট হবেন। আর একটা কথা, ইউএসের সংবিধান অনুযায়ী কেউ ইউএসের প্রেসিডেন্ট দুইবারে বেশি হতে পারবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প আগে একবার হয়েছেন প্রেসিডেন্ট, এইবারের টার্ম শেষ হয়ে গেলে তিনি আর কোনোদিনও ইউএসের প্রেসিডেন্ট হতে পারবেন না। সংবিধান চেঞ্জ করলে সে ব্যাপারটা আলাদা, সেটা আমি বলছি না। কিন্তু চায়নার যে প্রেজেন্স ইন্দো প্যাসিফিক রিজনে, চায়না কোনো দিন যদি সমুদ্রপথে ভারতকে আক্রমণ করে, সেক্ষেত্রে ইউএসএ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ এই চুক্তি অনুযায়ী, যে 10 বছরের ডিফেন্স ডিল, এই চুক্তি অনুযায়ী ভারত এবং ইউএসএ একে অপরের নেভাল বেস ব্যবহার করতে পারে। অর্থাৎ ভারত যদি ইউএসের যেসব বেস, যেগুলো সাউথ কোরিয়া, জাপান কিংবা ভিয়েতনাম, ফিলিপিন্সে আছে, সেগুলো ভারত চায়নার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এটা একটা বিরাট বড় পজিটিভ সাইড ভারতের জন্য। চায়নার সঙ্গে ভারতের যুদ্ধ হলে চায়না অবশ্যই সমুদ্রপথে ভারতকে আক্রমণ করবে মালাক্কা স্ট্রেট সুরক্ষিত রাখার জন্য। কারণ এই মালাক্কা স্ট্রেট চায়নার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ চায়না যে অয়েল ইম্পোর্ট করে তার 80% করে এই মালাক্কা স্ট্রেট দিয়ে। শুধু তাই না, চায়নার ট্রেড 60%ই মালাক্কা হয়ে যায়। এই মালাক্কা স্ট্রেট চায়নার কাছে একটা ব্যাপক বড় দুর্বলতা। আর চায়নার এই দুর্বল জায়গায় ভারত আঘাত হানতে পারে সহজেই, কারণ এর একটু দূরেই রয়েছে ভারতের আন্দামান নিকোবর আইল্যান্ড। আর চায়নার সঙ্গে যখনই আমাদের টেনশন শুরু হবে, যুদ্ধ শুরু হবে, তখনই আমাদের দরকার অ্যাডভান্স অস্ত্রশস্ত্র, যেগুলো আমরা পাবো ইউএস থেকে, এবং ইউএসের নেভাল বেসগুলো আমাদের দরকার, যেগুলো চায়নার কাছাকাছি। এই জন্য 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখনোই ইউএসের অস্ত্র ছাড়া ভারতের চায়নার বিরুদ্ধে যুদ্ধ করতে একটু কষ্টই হয়ে যাবে। এখন ইউএসের নেগেটিভ সাইড যদি বলি, ভারতের উপরে ইউএসের নেগেটিভ সাইডগুলো কোনগুলো? ইউএসের প্রতি আমরা যদি বেশি নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আমরা মেনটেন করতে পারবো না। নম্বর 2 নেগেটিভ সাইড হচ্ছে, ইউএসএ এখনও পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। আর এদের যে ফরেন পলিসি, এই ফরেন পলিসি কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তারা পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে চায়, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়। তাদের ইন্টারেস্ট মেনে আমাদের চলতে গেলে কখনোই এভাবে চলা যায় না। পাকিস্তানকে যদি তারা অস্ত্রই সরবরাহ করে, তাহলে আমরা কিভাবে ইউএসের উপর বিশ্বাস করব? নম্বর 3, ইউএসের প্রতি ডিফেন্স সেক্টরে যদি অত্যন্ত আমরা নির্ভরশীল হয়ে পড়ি, তারপরে পরবর্তীতে ইউএস কিন্তু ব্ল্যাকমেল করতে পারে তার স্পেয়ার পার্টস দিতে। কিন্তু সবশেষেই বলবো, আমাদের এটা মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এসে কিছু পরিবর্তন এনেছেন। এতটা অ্যান্টি ইন্ডিয়া ইউএস প্রেসিডেন্ট ভারত অনেকদিন দেখতে পায়নি। ডোনাল্ড ট্রাম্পকে তার অ্যালাইরাও আজকাল বিশ্বাস করতে পারছে না। কানাডা কিংবা জাপান, তারাও এখন ইউএসের ফরেন পলিসির উপর বিশ্বাস হারিয়েছে। বিশেষ করে দেখতে গেলে কানাডা কিন্তু তাদের যে F-35 ফাইটার জেট কেনার কথা, সেটা কিন্তু একরকম ত্যাগই করে দিয়েছে। শুধু কানাডা না, সুইজারল্যান্ডও কিন্তু F-35 ফাইটার জেট কেনার উৎসাহ আর দেখাচ্ছে না। তো যাই হোক, আগামী দিনে ইউএসএ একজন ভালো প্রেসিডেন্ট আসবে বলে আমি বিশ্বাস করি। আর তখন ইউএসএর সঙ্গে সম্পর্ক ভারতের ভালো হবে। আর সব থেকে ভালো হয়, ভারত ধীরে ধীরে এই অস্ত্রশস্ত্র টেকনোলজি ইউএসএর থেকে শিখে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে দেশের ভেতরেই এইসব অস্ত্র ভারত তৈরি করুক, পুরোপুরি আত্মনির্ভর হয়ে। এটাই আমাদের জন্য সব থেকে ভালো পথ। আর আশা করি ভারত পরবর্তীতে সেই দিকে অনেকটাই উন্নতি করবে বলে আমার মনে হয়। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওয়। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।